নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এই মুহূর্তে আলোচনার জন্য যাকে সামনে পেয়েছি, মাননীয় শ্রী ডাক্তার স্বপন কুমার জানা, যিনি দীর্ঘদিন ধরেই আমাদের বিভিন্ন সময় আমাদের নানান বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং গ্রামীণ চিকিৎসকদের একজন প্রশিক্ষকও বটে, বা প্রশিক্ষক বন্ধু বলা যায়। এবং তিনি দীর্ঘদিন ধরেই সমাজবিজ্ঞানের নানান বিষয় নিয়ে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকে আমরা মাননীয় শ্রী স্বপন কুমার জানা মহাশয়ের কাছে যে প্রশ্নটি মূলত রাখতে চাইব, যে আপনারা জানেন সম্প্রতি নেপালে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। ঠিক যে গণ অভ্যুত্থানের ঘটনা 5ই আগস্ট 2024 বাংলাদেশের বুকে আমরা দেখেছি, একই ধরনের গণ অভ্যুত্থান আমরা নেপালে দেখলাম। এর আগেও আমরা দেখেছি শ্রীলঙ্কাতে একই ধরনের গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারি সমস্ত সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, নেতা মন্ত্রীদের ধরে পেটানো হচ্ছে, দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। তো একটা সাংঘাতিক রকম ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু সেই গণ অভ্যুত্থানগুলো আদৌ কতটা সমাজ এবং দেশের কাছে শুভ পরিণতি আনবে, তাই নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। আমাদের প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সম্প্রতি এই তিনটি দেশের গণ অভ্যুত্থানের কারণ কি? আমরা মাননীয় স্বপন কুমার জানা মহাশয়ের কাছে বিষয়টি নিয়ে একটু জানতে চাইব। স্যার, যদি বলেন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সম্প্রতি এই যে গণ অভ্যুত্থান ঘটে গেল, এই গণ অভ্যুত্থানের পিছনে মূল কারণটা কি মনে করেন আপনি? এই বিষয়গুলো সম্পর্কে বলতে গেলে আমাকে নির্ভর করতে হবে মূলত সমাজবিজ্ঞান এবং প্রকৃতি বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, অর্থবিজ্ঞানের নিয়ম শৃঙ্খলা মেনেই এটা বলতে হবে। এটা কোনো মন গড়া ভাবে বললে হবে না। প্রথমে আমরা রাখতে চাই এই তিনটি দেশে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাটা কিরকম। রাজনৈতিক ভাষায় এটা আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু মূল কথাটা হচ্ছে ভারতবর্ষের মতো শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশ, যেটাকে বলা হয় সেমি ফিউডাল সেমি কলোনিয়াল কান্ট্রি, কৃষিভিত্তিক দেশ। এই দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, দার্শনিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বিদেশি শক্তি, যেটাকে রাজনৈতিক ভাষায় বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি। রাশিয়া, আমেরিকা, চীন, ইউরোপিয়ান কান্ট্রিজ, তারা আমাদের নিয়ন্ত্রণ করে। তারা আমাদের অর্থনীতি, সমাজনীতি, ইতিহাস, আমাদের দর্শন, আমাদের যাবতীয় নিয়ন্ত্রণ করে। এইটা প্রথমে মনে রাখতে হবে। এর ভিত্তিতে তাহলে একটা আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক একটা কৃষিভিত্তিক দেশে যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে, সেইটা দিয়ে আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কার ব্যাখ্যাতে যাব। আপনারা জানেন যে যে কথাগুলো আপনারা জানেন সেগুলো আমি রিপিট করছি না, কিন্তু এই কথাগুলো থেকে মূল বিষয়গুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব। নেপালের বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হচ্ছে। আসলে এটা তো গণবিদ্রোহ কি করে হবে? নেপালে যদিও 3 কোটির উপর মানুষ বসবাস করে, গ্রামাঞ্চলে কোথায় বিদ্রোহ হয়েছে? হয়েছে শহরে, কাঠমান্ডুতে। এবং সেখানে যারা বিদ্রোহ করেছেন বলে কাগজ থেকে জেনেছি, সেটা সত্য। একটা প্রজন্ম যে প্রজন্ম হচ্ছে এই ধরুন 96-97 এর পর যারা 2015-16 অব্দি মধ্যে জন্মেছেন তাদেরকে। এটা কোনো শ্রেণী সংগঠন নয়, এটা এমন একটা সংগঠন যেখানে গরিব, বড়লোক, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত স্তরের মানুষ মিলে এই সংগঠন। এবং এই সংগঠনগুলো বেশিরভাগই পরিচালিত হয় কোনো না কোনো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংগঠন দ্বারা, এবং যাদের সংগঠন চলার যে অর্থ সেটা আসে বিভিন্ন পুঁজিপতি দেশের
পুঁজিপতি এবং সরকারি সাহায্য থেকে। তো এই যে সংগঠন, তাহলে প্রথমে মনে রাখতে হবে যে সংগঠন কোনো শ্রেণী সংগঠন নয়, এর মধ্যে রয়েছে অনেক শ্রেণীর মানুষের যারা নেপালি সমাজ থেকে উঠে এসছে। এতে কোনো কৃষক সমাজ, শ্রমজীবী সমাজের অংশগ্রহণ নেই বললেই চলে। তো এই বিদ্রোহে তারা সংসদ ভবন, তারা আইন ভবন, অর্থ ভবন তছনছ করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তো এইটা করার আগে দেশের সরকার কেন বুঝতে পারলো না? এইটা করলো শুধু কি বিদ্রোহীদের একক প্রচেষ্টায়? না, সেটা যদি হতো তাহলে রাতারাতি আজকে মিলিটারি বা সামরিক শাসন দিয়ে সেটাকে দমন করা যেত না। হ্যাঁ, এতে মানুষের প্রাণ গেছে, প্রায় 31 না 36 জন মানুষের প্রাণ গেছে। কারণ এই ধরনের গন্ডগোল, এই ধরনের যেটা অনেক কাগজ বলছে গণবিদ্রোহ বা আগুন জ্বালিয়ে দেওয়া, এই ধরনের এই প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু এটা আগেই মিলিটারি শাসন এখন নির্বাচিত হয়েছে, সেই তার নেতৃত্বে যে প্রধানমন্ত্রী এসেছেন, তো তারাই তো এটা আগেই করতে পারতেন, তো সেটা হয়নি। তার মানে যে রাষ্ট্র কাঠামো, যে সরকারি কাঠামোটা ছিল তাই থেকে গেছে, শুধুমাত্র শাসক বদল হয়েছে। তো আমরা এই বিদ্রোহটাকে দেখছি নেপালের শাসক শ্রেণী এবং নেপালকে ঘিরে যে বিদেশি শক্তি, সেটা চীন। আপনারা জানেন যে নেপালের প্রতিবেশী দেশ ভারতবর্ষ, নেপালকে ঘিরে রয়েছে চীন এবং অন্যান্য দেশ, তো তাদের প্রভাব রয়েছে। তাহলে নেপালের শাসক শ্রেণীর একাংশ নেতৃত্বে বিদ্রোহ, ফলে শাসক শ্রেণীর অন্য অংশ তাদের প্রতিনিধি নির্বাচিত করে আজকে আবার নেপাল চালাচ্ছে। এতে নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নেপালের গণতন্ত্র বলে যে প্রচার, গণতন্ত্র গেল রব উঠছে, আর তার মাধ্যমে যে গণতন্ত্র অতীতে প্রতিষ্ঠা হয়েছে সেগুলোকে গণতন্ত্র ছিল না। আর গণতন্ত্র থাকবে যে না, তার প্রমাণ হচ্ছে নেপালি সমাজের শ্রেণী বিভক্তি, অসাম্য। একটা অসাম্যের সমাজ, একটা শ্রেণী সমাজে গণতন্ত্র থাকে শাসকের গণতন্ত্র, শাসিত শ্রেণীর নয়। এইটা আমাদের মনে রাখতে হবে। এটা বাংলাদেশের ক্ষেত্রে বলুন, এটা শ্রীলঙ্কার ক্ষেত্রে বলুন, এবং ভারতবর্ষের ক্ষেত্রে বলুন। ভারতবর্ষ একটা বিশাল দেশ, সেই জন্য তার চরিত্রটা একটু অন্যরকম হবে। তো নেপালকে ঘিরে যে বিদেশি শক্তি নিয়ন্ত্রণ করে, এবং এই বিদেশি শক্তির নিয়ন্ত্রণটা খুব সহজে প্রমাণ করা যায়। যেমন ধরুন, আমি প্রায় 25 বছর ধরে একটা জুতো পরি, তার নাম হচ্ছে গোল্ড স্টার। আগে সেটা পরতাম মেড ইন চায়না, এখন একই জুতো মেড ইন নেপাল পরি। আসলে চীনের উপনিবেশ, চীন ওখানে তার যে কারখানা গড়ে তুলেছে, সেই রকম ভাবে চীন এবং বিদেশি বিনিয়োগ নেপালি সমাজের অর্থনৈতিক উৎস কি? একটা হচ্ছে তার প্রাচীন কৃষি, যে কৃষিটা এখনো আধুনিক বা বিজ্ঞানসম্মত ভাবে গড়ে ওঠেনি। তারপর হচ্ছে তার ট্যুরিজম, পর্যটন, তার অপূর্ব সৌন্দর্য পণ্য হিসেবে দুনিয়ার জনগণের কাছে হাজির, এবং বিদেশি অর্থ। বিদেশি অর্থের একটা আসে, নেপালি যুবক যুবতীরা বিদেশে কাজ করতে যান এবং সেখান থেকে অর্থ পাঠান, এক। আর দুই হচ্ছে পুঁজি, যারা সারা দুনিয়াকে নিজেদের দখলে রাখতে চায়, দখলে রাখার অঙ্গ হিসেবে নেপালে তাদের আধিপত্য রাখতে চান। সেই সমস্ত সাম্রাজ্যবাদী দেশে সেখানে রয়েছে চীন, রাশিয়া, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিজ, তারা রয়েছে, তাদের বাজার দখল বিভিন্ন ভাবে। তো এই যে নেপালি সমাজ, যেটাকে আমি রাজনৈতিক ভাবে বলছি সেমি ফিউডাল, সেমি কলোনিয়াল, বা আধা সামন্ততান্ত্রিক, আধা উপনিবেশিক, এরকম একটা দেশে
সরকার কখনো স্বাধীন থাকে না। এরকম একটা দেশে যে সরকার ভেঙে গিয়ে নতুন সরকার হলো, সেও স্বাধীন থাকবে না। যে দেশের নিয়ন্ত্রণ বিদেশিদের দ্বারা, এবং বিদেশিরা শুধু অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করে না, তারা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, দার্শনিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, এই জেনজের আন্দোলনে দেখবেন অনেক আইনসভা, সংসদ ভবন, অনেকের ব্যক্তিগত বাড়ি, যেমন অর্থমন্ত্রীর বাড়ি, তারপরে নেপাল কমিউনিস্ট পার্টির বাড়ি। কমিউনিস্ট পার্টি ঠিক কি বেঠিক সে আলোচনা আমার এখানে নয়, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেইটা কখনোই বলা যাবে না। অথচ পশুপতিনাথ বা ওকে ঘিরে যে সমস্ত, সেগুলো কিন্তু ঘটেনি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। আর কি মানদণ্ড দেখবেন, বিদ্রোহীরা কমিউনিস্ট পার্টির কাছে কমিউনিস্ট পার্টির পতাকাকে পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, হতে পারে সে কমিউনিস্ট পার্টি সংশোধনবাদী, প্রতিক্রিয়াশীল, বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু লাল পতাকাকে পুড়িয়ে দিচ্ছে যে বিদ্রোহীরা, আর সেই আন্দোলনে তাদেরই 36 জন শহীদ হচ্ছেন, এটা মেনে না সংস্কৃতিগত ভাবে। তো নেপালের কমিউনিস্ট পার্টি, যে বর্তমানে যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছেন, বা যারা কমিউনিস্ট পার্টি বলছেন মার্ক্সবাদী লেনিনবাদী, সেখানে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে সেটা তারা সঠিক পথে চলছেন না। তারা যেভাবে একটা সেমি ফিউডাল, সেমি কলোনিয়াল কান্ট্রিতে মার্ক্সবাদকে করতে পারে, এই জায়গাটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দুনিয়ার শাসক শ্রেণী। আপনারা যদি দেখেন, যখনই দুনিয়ার শাসক শ্রেণী সংকটে পড়েছে, যুদ্ধ বাঁধিয়েছে, তখনই ব্যাপক জনতা বিপ্লবীদের নেতৃত্বে মুক্তি এনেছে। সে আপনি রুশ বিপ্লব বলুন, চীন বিপ্লব বলুন, চীনের সাংস্কৃতিক বিপ্লব বলুন, তারপরে 50টা বছর পেরিয়ে গেছে, কিন্তু আর সেইভাবে হয়নি। তার প্রধান কারণটা কি? তাহলে কি জনগণ গণতন্ত্র চান না? জনগণ সমাজতন্ত্র চান না? বা জনগণ সমস্ত সম্পত্তির সামাজিক অধিকার চান না? চান। কিন্তু বিষয়টা হচ্ছে, দুনিয়ার পুঁজিপতিরা, দুনিয়ার সাম্রাজ্যবাদীরা, তারা এমন ভাবে বিষয়টাকে করেছে, একটা পুরনো ব্যবস্থা, সহজে সেই ব্যবস্থাকে চালু রাখা যায়, তাদের খুঁটিনাটি জানা যায়। আর সমাজতন্ত্র একটা নতুন ব্যবস্থা, তার জন্ম 100 বছরও হয়নি। তাহলে 100 বছরের একটা সমাজ, অর্থনীতি, রাজনীতি, দর্শন, আর শত শত বছর ধরে যে পুঁজিবাদী, সে তো ডমিনেট করবে, এবং এখানেও সেটা সে ডমিনেট করেছে। সে যে সমস্ত সংগঠনের জন্ম দিয়েছে, যে বা অন্যান্য বিদ্রোহীদের জন্ম দিয়েছে, বাংলাদেশে যে ইউনুসের সংগঠন, বা হাসিনা বিরোধী যে সংগঠন, হাসিনাও ছিল শাসক শ্রেণীর প্রতিনিধি, আর যারা বিরোধীরা হাসিনা সরকারের বিরুদ্ধে গেছেন, তারাও হচ্ছে শাসক শ্রেণীর প্রতিনিধি। নেপালে যেটা ঘটলো, নেপালে যারা আজ দায়িত্ব কেয়ারটেকার হচ্ছেন, যে মিলিটারি, যে রাষ্ট্র, যে প্রধানমন্ত্রী, যে আইনগুলো সব থেকে যাচ্ছে, সেগুলো তো পুরনো ব্যবস্থারই আইন। সেগুলো গণতন্ত্রের না, সেগুলো সমাজতন্ত্রের না, সেগুলো মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠান নয়। তো এইটা যদি সত্য হয়, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে প্রশ্ন, কারণ ভারতবর্ষের শাসক শ্রেণীর নির্ভয়া ক্ষেত্র, সেখানে শাসক শ্রেণীতে যারা রয়েছেন, তারা তাদের মতো করে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করে। তো শাসক শ্রেণীর মধ্যে যদি বিরোধটা চরম না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের বিদ্রোহটা হবে না। কারণ ভারতবর্ষের শাসক শ্রেণী বিরোধী সংগঠন হিসেবে যারা কাজ করেন, তাদের শক্তি এমন নয় যে সে বিদ্রোহ করবে। তাহলে যাবতীয় ঘটনা ভারতবর্ষে ঘটবে না, এটা বলা যাবে না। তাহলে জ্যোতিষীর কথা হবে। তো সমাজবিজ্ঞানের নিয়ম অনুসারে ভারতবর্ষ এমন একটা বৃহৎ দেশ, যেখানে জনসংখ্যা 145-50 কোটির কাছাকাছি, কম বেশি। সেখানে বিভিন্ন রাজ্য, তার ভাষা, তার সংস্কৃতি, তার জীবনযাত্রা ভিন্ন ভিন্ন রয়েছে। কিন্তু ওরা কি বলে যে ভারতবর্ষের ডেমোক্রেসি নাকি খুব উন্নত। আসলে তা নয়। ভারতবর্ষের শাসক শ্রেণী তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে
কে ঠিক করেছে আমি অন্ধ্রপ্রদেশ চালাবো, কারাও ঠিক করেছে আমরা পশ্চিমবঙ্গ চালাবো, কেউ ঠিক করেছে আমি কেরালা চালাবো, কেউ ঠিক করেছে আমরা তামিলনাড়ু চালাবো। এই যে শাসক শ্রেণী, যাদেরকে আপনারা চেনেন, আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, হ্যাঁ, এবং সমাজের যোদ্ধা শ্রেণী, তারা ঠিকঠাক করে নিয়েছে, ভাগাভাগি করে নিয়েছে। চাইছি যে দেশগুলো নিজেরা স্বাধীন নয়, যে দেশগুলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দার্শনিক সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় বিদেশি শক্তির দ্বারা, সেই দেশগুলো বিদ্রোহ করে, তারা গণবিদ্রোহ করে নিজেরা আত্মপ্রকাশ করবে, জনগণের সামাজিক সমস্যার সমাধান করবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা অসম্ভব ব্যাপার। এটা হতে পারে না। এটা কিছু এলোমেলো পথে বিদ্রোহ হতে পারে। বিদ্রোহ হওয়া মানেই তো সেটা গণ আন্দোলনের রূপ নিয়ে নতুন সমাজ গড়ার দিকে যাবে, নতুন গণতন্ত্র গড়ার দিকে যাবে। এটা হতে পারে না। আপনি দেখুন না, এই ঘটনারই আগে, নেপালের ঘটনার আগে কি ঘটলো? রাশিয়া, চীন এবং ভারতবর্ষের এক বন্ধুত্ব সম্মেলন ঘটলো, এবং সেই বন্ধুত্ব সম্মেলনকে আমেরিকার রাষ্ট্রপ্রধান কোন চোখে দেখছে? সে যে চোখে দেখছে সেটা কিন্তু বন্ধুত্বের চোখ নয়, বিরোধের চোখ। আসলে এদের মধ্যেকার বন্ধুত্বটা হচ্ছে বাজারটা ভাগাভাগি করে নেওয়া, নিয়ন্ত্রণ করা। তো এই বাজার ভাগাভাগিতে আমেরিকার ভূমিকা আর রাশিয়া, চীন, ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্যের ভূমিকা মেলেনি, সেই জন্য বিরোধিতা আসছে। আর ঠিক দেখুন, তারপরে ঘটলো নেপাল বিরোধ। আর নেপাল আপনারা জানেন, নেপাল ভারতবর্ষ, চীন, তাকে ভুটান, এই সমস্ত অঞ্চলগুলো ছোট ছোট দেশ। এই অঞ্চলগুলোতে বেকারিত্ব আছে, এই চাকরিহীনতা আছে, সামাজিক নিরাপত্তা নেই, মানুষের খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসার কোনো স্বাধীনতা নেই। তো এইরকম দেশে এইরকম স্পোরাডিক বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের আত্মপ্রকাশ, যে বিদ্রোহী জনতার ভূমিকা, স্বাধীন ভূমিকা সেখানে প্রকাশিত হয় না। সেখানে সাম্রাজ্যবাদীরা এই জায়গাগুলোকে সেফটি ভালভ হিসেবে নিয়ন্ত্রণ করে। আপনারা অনেকেই জানেন, যারা অর্থনীতির দেশ বিদেশের খবর রাখেন বা পড়েন, আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে বিশ্বের বৃহত্তম ঋণগ্রস্ত দেশ, the highest debtor country of the world, এবং ভারতবর্ষের চেয়ে আমেরিকার ঋণ। তবে আমেরিকার ঋণগুলো মূলত আভ্যন্তরীণ, আর ভারতবর্ষে আপনি জানেন এমন ঋণগ্রস্ত যে সে প্রায় তার ঋণ 100 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তাহলে এখানে একই ধরনের সমস্যা রয়েছে। তো এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে আপনাকে কারণ খুঁজতে হবে যে চীনে যে নেপালি সমস্যা, তাহলে নেপালি সমস্যার সমাধান যদি আমাদের কাছে এখন বলা হয়, আমরা বলবো সে বলা প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে সেটা হবে। সেখানে নেপালি জনগণ তাদের গবেষণায়, তাদের পর্যবেক্ষণ, তাদের লড়াইয়ের মধ্য দিয়ে তারা জন্ম দেবেন। এটা বাইরে থেকে, বাইরের মতো করে এটা হবে না। আপনারা জানেন যে নতুন সরকারকে ভারত সমর্থন করেছে, কারণ ভারত নেপাল যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ভারত কি বলবো, বিগ ব্রাদার, মানে ভারত হচ্ছে নেপালকে বিভিন্নভাবে সহযোগিতা করে। আমি যখন আজ থেকে 50 বছর আগে 1970-তে নেপালে কোনো মেডিকেল কলেজ ছিল না, আজ নেপালে মেডিকেল কলেজ গড়ে উঠেছে। আমি 91 to 99 শিলিগুড়ি অঞ্চলে থাকতাম, শিলিগুড়িতে থাকতাম। তো সেখানে আমরা দেখতাম ওই যে পানি ট্যাঙ্কি, কাকরভিটা, নেপাল, এই দুটো দেশের মধ্যে সাধারণভাবে যাতায়াত। তো আমরা তখন বলতাম যে পাসপোর্ট ছাড়াই আমরা বিদেশে এলাম, পাসপোর্ট ছাড়াই একটা বিদেশ ঘুরে গেলাম, সেটা হচ্ছে নেপাল, কাকরভিটা। আসছি, সেটা হচ্ছে যে নেপালের এই যে গণবিক্ষোভ বলুন, গণ অভ্যুত্থান বলুন, যেটা ঘটেছে, এবং বাংলাদেশেও যেটা ঘটেছে,
পাশাপাশি শ্রীলঙ্কাতেও এর আগে যে আমরা দেখেছি এইরকম একই রকম গণ অভ্যুত্থান, যেখানে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হচ্ছে হেলিকপ্টারে করে, অর্থমন্ত্রী তিনি রাস্তায় দৌড়চ্ছেন, তাকে মারছে মানুষ। এর পিছনে বলছে যে অর্থনৈতিক একটা চূড়ান্ত বৈষম্য কাজ করেছে, যেখানে নেতা মন্ত্রীদের তাদের আত্মীয় স্বজন তারা বিদেশে গিয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার মানে সুযোগ পাচ্ছেন, প্রচুর টাকা রোজগার করছেন, কিন্তু আর এক শ্রেণী দেখা যাচ্ছে তারা খেতে পাচ্ছেন না, তাদের শিক্ষা নেই, কোনো রকম কোনো সামাজিক কোনো মূল্য নেই, নিরাপত্তা নেই। সেই রকম তো একই অবস্থা আমাদের ভারতবর্ষের আজকের দিনে এডিআর এর একটা রিপোর্ট বলছে আমাদের যে বর্তমান কেন্দ্রের ক্ষমতাসীন দল 2014 সালে তাদের মন্ত্রিসভার সদস্যদের গড় সম্পত্তি ছিল 14.32 কোটি টাকা গড় সম্পত্তি, যেটা এই 2024-এ এসে দাঁড়িয়েছে 107.94 কোটি, অর্থাৎ প্রায় 500 গুণ তাদের সম্পত্তি বেড়েছে। তো এই যে নেতা মন্ত্রী হলেই তাদের পরিবার পরিজনরা বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে যাচ্ছেন, যেখানে আমরা দেখছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ যে মাত্র 80 কোটি টাকার ব্যবসা, এই 14 বছরে 13 বছরে প্রায় 1600 কোটি টাকার তার ব্যবসার তার উন্নতি হয়েছে। তো এইসব গুলো দেখার পর কি মনে হয় না যে ভারতেও এই ধরনের একটা গণ এটাই আমি আপনাদের বোঝাতে চাই প্রয়োজন, এবং সেটা আগামী দিনে সম্ভব হতেই পারে। হ্যাঁ, এটাই আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এটা একটা পুঁজিবাদী ব্যবস্থা চলছে, এবং এই পুঁজিবাদী ব্যবস্থাটা কেমন? পুঁজিবাদী ব্যবস্থাটা যেদিন শুরু হয়েছিল সেদিন তার ক্রিয়াকলাপ, সেদিন তার অগ্রগতি প্রগতিশীল ছিল। আজকের পুঁজিবাদী ব্যবস্থাটা সামগ্রিকভাবে যদি দেখা যায় যে সে মরণাপন্ন এবং সে মৃত্যুর পথে চলেছে। তাহলে মৃত্যুর পথে চলা পুঁজিবাদী ব্যবস্থা, সেখানে একজন কি করে কোটি কোটি টাকার মালিক হলো। আসলে এই ধরনের পুঁজিবাদের নিয়মটাই হচ্ছে যে যা পারি লুটে নাও, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আপনারা যারা সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকালীন তাদের একটা বিষয় নিয়ে তারা বলতে গিয়ে বলেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তার মানে যে যুগে পুঁজিবাদ মরণ পথে চলেছে, সে যুগে যারাই পুঁজিবাদী রাষ্ট্রের মালিক হবে, যারাই পুঁজিবাদী সরকারের মালিক হবে, তারাই যেন তেন প্রকারেণ মানে শ্রমের অর্থকে তারা আত্মসাৎ করবে থাকে। একটা পুঁজিবাদী ব্যবস্থা মানে বুঝতে হবে যে সেখানে দুর্নীতি থাকবে, অনাচার থাকবে, গাফিলতি থাকবে, প্রতারণা থাকবে, সেগুলো বন্ধ করা যাবে না। এখানে যদি আমাকে নেপালের কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হয়, আমি হবো সবচেয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির মানুষ। আপনারা চোখেই দেখেছেন, আপনাদের চোখের ঘটনা। পশ্চিমবঙ্গে আপনি দেখুন না, শিক্ষা দপ্তরের যে মন্ত্রী, সে কি করে গ্রেপ্তার হলো, সে কি করে দুর্নীতিতে জড়িয়ে পড়লো। আসলে এটা একটা সিস্টেম। আমরা প্রধানমন্ত্রী, নেপালে বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর ঘর ভাঙলো, বিদ্রোহীরা অর্থমন্ত্রীকে মারধর করলো, লাথি মারলো। আসলে তারা সমগ্র দুর্দশার কারণটা ব্যক্তির মধ্যে খুঁজতে চেয়েছে। তারা কখনো এটা ভাবে না যে সামাজিক মুক্তি, যে কোনো মানুষের মুক্তি মানসিক কৃতি নয়, সেটা সামাজিক কৃতি, সেটা সমাজ। আজকে কারা প্রচার করছে? এই সংবাদপত্রগুলো, এই টেলিভিশন চ্যানেলগুলো, তারা প্রচার করছে গণবিদ্রোহ। নেপালের কত অংশ মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তাদের ঘৃণা নেই এটা বলছি না, তাদের ক্ষোভ, ঘৃণা, শাসক শ্রেণী বা সরকারের মন্ত্রী আমলাদের প্রতি তাদের ঘৃণা রয়েছে, যেটা আমাদের ভারতবর্ষেও রয়েছে, পশ্চিমবঙ্গেও রয়েছে। কিন্তু এটাকে আমাদের যদি সঠিকভাবে সমাজ বিজ্ঞানের পথে আমরা না হাঁটি, না যদি আমরা
বৈজ্ঞানিক ভাবে এটাকে দেখি বা প্রকৃতি বিজ্ঞানের নিয়ম মেনে যদি আমরা সমাজ বিজ্ঞানটাকে না দেখি, তাহলে কিন্তু এই ধরনের বিপদ হবে। হঠাৎ হঠাৎ বিদ্রোহ কিন্তু সমাধান করবে না। আর হঠাৎ হঠাৎ যে বিদ্রোহী হোক না কেন, তাকে গণবিদ্রোহ বলে চালালে সেটা আগামী দিনে সামাজিক গণ আন্দোলনের রূপও নেবে না। এটা ঘটেনি। তাই নেপাল এত তাড়াতাড়ি তার শান্তি ফিরে এলো কি করে, এত তাড়াতাড়ি তাদের ক্ষোভ প্রশমিত হলো। আজকে এখানে এই আলোচনার এই পর্যন্তই। আমরা মাননীয় ডাক্তার স্বপন কুমার জানার মূল্যবান প্রতিক্রিয়া পেলাম। এটা ঘটনা, অভ্যুত্থান মানেই কিন্তু সমস্ত কিছুর পরিবর্তন নয়, এবং সেটা যে নয় আমরা বাংলাদেশের গণ অভ্যুত্থানের মধ্যে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি বা শ্রীলঙ্কাতেও দেখেছি যে একই বোতলে নতুন মদের মতো, একই নতুন বোতলে ভারতবর্ষের পাঞ্জাবে যে কৃষক আন্দোলন হলো, সেই কৃষক আন্দোলনে কি ভারতবর্ষের কৃষকদের সমস্যার সমাধান হয়েছে? হয়নি। অথচ এটাকে কৃষক আন্দোলন বলে, গণ আন্দোলন বলে, মুক্তির আন্দোলন বলে, সামাজিক সম্মান অর্থনীতি প্রতিষ্ঠার আন্দোলন বলে অনেক সংবাদ মাধ্যম চালাচ্ছে। কৃষক আন্দোলনে প্রকৃত প্রান্তিক কৃষকদের ভূমিকা কি ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবার সুযোগ ঘটলে নিশ্চয়ই ডাক্তারবাবুর মূল্যবান বক্তব্য আমরা শুনতে পাবো। নমস্কার, ভালো থাকবেন।